সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে চলছে এক আইনি সুনামি। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে সংশোধনী অর্ডিন্যান্সের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে আইনের ভিত্তি নিয়ে উঠেছে এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে জানা গেছে গণ অভ্যুত্থানের আগে তাড়াহুড়ো করে পাশ করানো, গণ অভ্যুত্থান পরে তাড়াহুড়ো করে পাশ করানো এই অর্ডিন্যান্সে তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সই বা অনুমোদনই ছিল না। যদি এই রিপোর্ট সত্য হয়, তবে আমরা কেবল একটি প্রশাসনিক ভুলের কথা বলছি না, আমরা বলছি রাষ্ট্রের সর্বোচ্চ বিচারিক প্রক্রিয়ার বৈধতা নিয়ে। আমরা কথা বলছি একটি আইনের জন্মলগ্ন থেকে মৃত্যুর পারোয়ানা নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা এই টাইম বোমাটি উন্মোচন করব, আমাদের বিশ্লেষণ করব রাষ্ট্রপতির সম্মতি ছাড়া অর্ডিন্যান্স কি আদৌ আইন হিসেবে গণ্য হতে পারে কিনা, শেখ হাসিনার মামলার পরিণতি কি হতে পারে এবং মারাত্মক ত্রুটি ও ইচ্ছাকৃত রাজনৈতিক ষড়যন্ত্র ছিল নাকি চরম প্রশাসনিক অদক্ষতা বা ষড়যন্ত্র। বিষয়টি আলোচনায় এসেছে সাধারণত ভারতীয় গোয়েন্দা সংস্থা মাধ্যম এবং সাম্প্রতিক ভারতের এক রাজনৈতিক বিশ্লেষক, তার কিছু বক্তব্য আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে এবং তার বক্তব্যটা কিছু না ইঙ্গিতপূর্ণ মনে হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার জন্য আপনাদের সামনে আসলাম। যদি এরকম কোনো ঘটনা আসলে সত্যি হয়ে থাকে, তাহলে কি কি ঘটনা হতে পারে, কি বিষয় হবে, সেই বিষয়টাই আমি এখনই বলতে পারবো না এই ঘটনাটা সত্য কি সত্য না। তবে আমি একটু আপনাদেরকে সেই ভিডিওটা একটু দেখাতে পারি, যদি আপনারা মনে করেন আমরা তাহলে সেই ভিডিওটা একটু দেখাতে পারি যে এখানে এই বিশ্লেষক আসলে কি বলছেন, আমরা একটু শুনি। তখনই করুন না কেন, অর্ডিন্যান্সের নিয়ম হচ্ছে অর্ডিন্যান্সের রাষ্ট্রপতির স্বাক্ষর বা সরকারি সিল সেখানে থাকতেই হবে এবং এটি মূলত কার্যনির্বাহী ক্ষমতার মানে প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টার ক্ষমতার অংশ হলেও এটির বৈধতা নির্ভর করে অনুমোদনের উপর। তাহলে এই জালিয়াতি প্রসঙ্গটা কিভাবে এলো? বিভিন্ন সূত্র থেকে রিপোর্ট এসেছে ভারত সরকারের কাছে যে বেশ কিছু অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির স্বাক্ষর ছিল না বা সেগুলো স্বাক্ষর জালিয়াতি করে যুক্ত করা হয়েছে, করে গেজেট প্রকাশিত হয়েছে। শুনলেন দর্শক, এখানে এই রাজনৈতিক বিশ্লেষকের যে কথাটা, সেই কথাটা আপনারা শুনলেন যে উনি কি বলল। তো আমরা আসলে যে বিষয়টা আসলে আপনাদের কাছে বলতে চাচ্ছি, এই বিষয়টা ধরে যদি এটা সত্য হয় ঘটনাটা, তাহলে আসলে পিছনে কি লুকিয়ে আছে সেই বিষয়টা একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। চলুন সেই রহস্য উন্মোচন করার চেষ্টা করি আমরা। আইনি বৈধতার প্রথম এবং সবচেয়ে মৌলিক শব্দটি হলো রাষ্ট্রপতির সই ছাড়া অর্ডিন্যান্স কি আইন হিসেবে গণ্য হতে পারে? উপরে অত্যন্ত স্পষ্ট এবং কঠোর উত্তর হতে পারে না। পৃথিবীর যে কোনো সংসদীয় গণতন্ত্র ব্যবস্থায়, বিশেষ করে বাংলাদেশের সংবিধানে, রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান হলেন আইন প্রণয়ন প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের সংসদ অধিবেশন না থাকলে সরকার অধ্যাদেশ জারি করতে পারে, কিন্তু অধ্যাদেশ যদিও পারে, কিন্তু অধ্যাদেশ জারি করতে গেলে রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতির স্বাক্ষর এবং ঘোষণা আবশ্যক। সেই আইনটা সংসদে পাশ হওয়ার পরে সেটা যদি প্রধানমন্ত্রীও চায়, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যেই চাক, তার স্বাক্ষর কিন্তু অর্ডিন্যান্সটা কিন্তু আইনে রূপান্তর হয় না। একমাত্র রাষ্ট্রপতি যখন অনুমতি দেন, স্বাক্ষর দেন, তখনই কিন্তু এটা আইনে রূপান্তরিত হয়। তো এই বিষয়টা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কি বিষয়টা আছে, এটা সব সাংবিধানিক বাধ্যবাধকতা কি আছে সেই বিষয়টাও আমরা কথা বলতে পারি। সাংবিধানিক আবশ্যকতা হচ্ছে, বাংলাদেশের সংবিধানে স্পষ্ট বলা আছে যে সংসদ কর্তৃক পাশ হওয়া কোনো বিল বা নির্বাহী কর্তৃক করা কোনো অধ্যাদেশ রাষ্ট্রপতির সম্মতি ছাড়া আইনে পরিণত হতে পারে না। রাষ্ট্রপতি হলেন সেই চূড়ান্ত সিলমোহর যা আইনের জন্মকে বৈধতা দেয়। আইনের ধারণা অনুযায়ী, আইনবিদদের মতে, যদি কোনো আইন তা যতই জরুরি হোক না কেন, তা সংবিধানের জন্ম প্রক্রিয়ার একটি মৌলিক ধাপ যেমন রাষ্ট্রপতির সম্মতি লঙ্ঘন করে, তবে সেই আইনকে নাল অর ভয়েড এবি ইনিশিও, অর্থাৎ শুরু থেকেই বাতিল হিসেবে গণ্য করা হতে পারে। যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংসদীয় অর্ডিন্যান্স রাষ্ট্রপতির সই না থাকে, তবে এই অর্ডিন্যান্স কখনোই বৈধ আইন হিসেবে রাষ্ট্রের খাতায় জন্ম নেয়নি। এটি ছিল স্রেফ একটি কাগজের টুকরা, যা রাজনৈতিক উদ্দেশ্য আইনি মোড়কে পড়ানোর চেষ্টা হয়েছিল। যেমন দর্শক, আর একটা বিষয় আমাদের কাছে উন্মোচিত হয়েছে এবং সেই বিষয় কিন্তু আমরা এখন 100% কনফার্ম যে 106-এর যে রেফারেন্সের কথা বলা হয়, যে আদালতের যে ফুল বেঞ্চ বসে যে মতামতের কথা, পরামর্শের কথা বলা হয়, সেটার কোনো ডকুমেন্টেশন, অথেন্টিক কোনো ডকুমেন্ট নেই বা লিগ্যালিটি নেই এখন পর্যন্ত কিন্তু আমরা পেয়েছি, এবং সেটা কোনো লিগ্যালিটি কিন্তু রাষ্ট্র শো করতে পারেনি। এবং দেখেন, এইটাকে ভায়োলেট করার জন্য আজকে আবার শিশির মনির, এই যে রাজাকার জামাতি পুত্র শিশির মনির লুচ্চা,
সে তার চেম্বারে বসে নারীর সাথে যৌন সঙ্গম করে, এরকম যে লুচ্চা, সে আবার আজকে নতুন ধারা নিয়ে আসছে, সে নাকি বলে আসছে যে এইটার প্রয়োজনই নেই, মানে 106-এর নাকি সুপারিশের প্রয়োজন নেই, এটা নাকি এমনি এমনি সরকার হইতে পারে, মানে সংবিধানের দরকার নেই। অথচ এই সংবিধানের আন্ডারে, এই রাষ্ট্রপতির আন্ডারে কিন্তু তারা শপথ গ্রহণ করছে। তো যাই হোক, এই তথ্য যেটা ফাঁস হলো, এই তথ্য বা এই তথ্যটা যদি সত্যি হয়, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিস্ফোরক প্রশ্নটি হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার পরিণতি কি হতে পারে। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই সংশোধনী অর্ডিন্যান্সের মাধ্যমে। এখন যদি এই আইন বিশেষজ্ঞরা প্রমাণ করতে পারেন যে অর্ডিন্যান্সটি শুরু থেকে বাতিল, তবে এর প্রভাব হবে চরম বিধ্বংসী। আইনের ভিত্তি বাতিল, যদি অর্ডিন্যান্স বাতিল হয়ে যায়, তবে আইনের ধারায় শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে, সাজা দেওয়া হয়েছে, সেই আইনটাই সম্পূর্ণভাবে উধাও হয়ে যাবে। রায় কার্যকরের ক্ষেত্রে আইনের ভিত্তি না থাকলে সেই আইনের অধীনে রায়, ভার্ডিক্ট বা স্বয়ংক্রিয়ভাবে আইনের অকার্যকর, লিগ্যালিটি আনস্টেবল হয়ে যাবে। উচ্চ আদালতের আপিল বা রিভিউ এর আগে এই রায় বাতিল বলে গণ্য হতে পারে। পুনর্বিচার বিবেচনার প্রশ্ন যদি আসে, সেক্ষেত্রে আদালতের রায় বাতিল করে মামলাটি নতুন করে বৈধ আনে পরিচালনা করতে পারে। কিন্তু যেহেতু আইনটিকে বিতর্কিত এবং পুরোটাই প্রক্রিয়ার প্রশ্নবিদ্ধ, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ত্রুটিটি যদি প্রমাণিত হয়, তবে শেখ হাসিনাকে মুক্তি দেওয়ার জন্য বা এটা হচ্ছে একটা মুক্তি দেওয়া কি, মানে এই শেখ হাসিনাকে যে মামলাকে রায় দিছে, এইটাকে কোনো বৈধতার কোনো সুযোগই আর নাই, মানে থাকবে না। এটি হবে আওয়ামী লীগের জন্য এক বিশাল রাজনৈতিক এবং আইনি বিজয় একদিকে। কিন্তু আমরা শেখ হাসিনা কিন্তু অলরেডি বলেছে যে তুমি কি রায় দিবা, এটাকে কিন্তু অলরেডি সবগুলি ক্যাঙ্গারু কোর্ট হিসেবে দাখিল করছে, এবং আন্তর্জাতিক মিডিয়াতে এখন এটা ক্যাঙ্গারু কোর্ট হিসেবে পরিচিত। সুতরাং এই রায় কি আসবে না আসবে তাতে আওয়ামী লীগের কিছু আসে যায় না। শেখ হাসিনা এটা বলেছে, আই ডোন্ট কেয়ার। এবং অলসো আমরা শেখ হাসিনার সাথে কথার সাথে তাল মিলিয়ে বলতে চাই, উই ডোন্ট কেয়ার, বাংলাদেশ ডোন্ট কেয়ার। সুতরাং আইনের মতো স্পর্শকাতর বিষয়ে এমন মারাত্মক কি ভুল কেবল প্রশাসনিক অদক্ষতা ছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে রাজনৈতিক ষড়যন্ত্র? এই প্রশ্নে দুটি সম্ভাবনা উঠে আসে। একটা হচ্ছে চরম প্রশাসনিক দক্ষতা, এটার দিকে আমরা না যাই তো প্রশাসনিক, মানে যে প্রশাসন এখন আছে, এটা আসলে দক্ষতার কোনো কিছু আছে বলতে আমার কাছে মনে হয় না। সো আইন বিশেষজ্ঞরা বলছেন যে এই সরকার যদি, যার প্রধান লক্ষ্য ছিল দ্রুত বিচার কার্য সম্পন্ন করা এবং একটা প্রহসনের বিচার বিচার জনগণকে দেখানো বা বিশ্ববাসীকে দেখানো, তাদের এমন এরকম পদে পদে যখন মিথ্যা জিনিস থাকবে, তখন কিন্তু পদে পদে ভুল হবে, এটা স্বাভাবিক। এই তথ্যটি আরো একটু বেশি চাঞ্চল্যকর, মানে যদি ইচ্ছাকৃত ষড়যন্ত্র হয়, সেটা যদি আমরা ধরি, সেটা হচ্ছে আরো মেটিকুলাস। কেউ কেউ মনে করেন তৎকালীন সরকারের অভ্যন্তরে এমন কেউ ছিল যারা জানতো এই সরকার বেশি দিন টিকবে না, তারা ইচ্ছা করেই এই অর্ডিন্যান্সের আইনি ভিত্তি দুর্বল করে রেখেছে। কেন? যাতে সরকার পতনের পর এই আইনকে চ্যালেঞ্জ করা এবং শেখ হাসিনাকে দেওয়া রায় বাতিল করা সহজ হয়। এটা আমরা মনে করি যে এই ধরনের কোনো চিন্তা ভাবনা এদের নাই। এদের চিন্তা ভাবনা হচ্ছে যে করে হোক শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারকে মামলা দিয়ে, ফাঁসি দিয়ে, ঝুলিয়ে দিয়ে মাইরে ফেলাইতে পারলে, মানে আরো, মানে শেখ হাসিনাকে তো আমরা আমাদের একটা ভিডিওতে আমরা বলেছিলাম 5ই আগস্টে যে শেখ হাসিনাকে 5 ভাবে মারার টার্গেট ছিল। ইউনূসের একরকম ছিল, জামাতের একরকম ছিল, বিএনপির একরকম ছিল, সেনাদের একরকম ছিল, বিভিন্ন ভাবে বিভিন্ন জনের বিভিন্ন ভাবে তাকে মারার প্ল্যান ছিল। কিন্তু তাদের সবার মুখে চুনকালি দিয়ে শেখ হাসিনা রাষ্ট্রের প্রোটোকল নিয়ে নিরাপদ জোনে গিয়েছেন এবং সেফ আছেন। সুতরাং সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন, যেহেতু সে পদত্যাগ করেনি, এবং যথাসময়ে উনি বাংলাদেশে ব্যাক করবেন এবং সময় মতো ব্যাক করবেন, তখন সবাই হা করে তাকিয়ে থাকবে, এবং এই যে যারা আজকে যারা যা যা করতেছেন প্রত্যেকের বিচার এই সব আদালতেই আবার হবে, এবং মোটামুটি প্রত্যেকেরই বিচারের রায় ফাঁসি, এটা কিন্তু নির্দ্বিধায়। কারণ সংবিধান লঙ্ঘনের দায়, রাষ্ট্রদ্রোহ মামলা সর্বোচ্চ রায় হচ্ছে ফাঁসি। বিচার ব্যবস্থার ভারসাম্যের পাল্লা একদিকে ঝুঁকে পড়েছে প্রধান বিচারপতি এবং আইন বিশেষজ্ঞদের। যদি এই এই জিনিসগুলো যদি আমরা ধরি বা কথা বলি, সেক্ষেত্রে এই বিতর্কিত অর্ডিন্যান্সের ত্রুটি ফাঁস হয় দেশের বিচার ব্যবস্থার উপরে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়তে চলেছে। এখন প্রভাব পড়ার কি আছে, চলছে বা চলছে, প্রভাব পড়ার কি আছে? এই বাংলাদেশের যে আইন ব্যবস্থা, এই আইন ব্যবস্থা যে টোটালটাই ত্রুটিপূর্ণ, এবং এই আইনকে যে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না, এই আদালতকে যে বাংলাদেশের মানুষের ভরসা করে না, বিশ্বাস করে না, এবং এই আদালতকে বাংলাদেশের মানুষ যে ক্যাঙ্গারু কোর্ট বলে, এবং বিচার বিভাগের উপরে কোনো ধরনের আস্থা যে বাংলাদেশের মানুষের নাই, এটা দিনের আলোতে প্রমাণিত। এবং এর প্রভাব
শুধু এখন না, এর প্রভাব আগামী 10 বছর মিনিমাম থাকবে, এবং 10 বছরের পর আরো কত বছর থাকবে তা জানি না। কারণ এই সরকার যাবে, আরেক সরকার আসবে, আরেক সরকার আসুক বা আওয়ামী লীগ যখনই আসুক, এখন আসুক, 2 বছর পরে আসুক, 5 দিন পরে আসুক, 10 দিন পরে আসুক, 5 বছর পরে আসুক, 50 বছর পরে আসুক, এই বিচারের এগেনস্টে যারা ছিল, এই বিচার নিয়ে যারা কাজ করেছে, তাদের প্রত্যেকের বিচার এই বাংলাদেশের মাটিতেই হবে এবং হতেই হবে, আজকে বা কাল। আইনের শাসনের প্রশ্ন যদি আমরা বলি, এই ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটা শুরু থেকেই রাজনৈতিক বিতর্কের মুখে ছিল। এখন এই অর্ডিন্যান্সের সেই ত্রুটি ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতা চরমভাবে ক্ষুণ্ণ করবে। মানুষের মনে করতে শুরু করবে যে এই ট্রাইব্যুনাল পুরো প্রক্রিয়াটি রাজনৈতিক প্রতিশোধ গ্রহণের একটা হাতিয়ার, যেটা আমরা বলে আসছি যে রাজনৈতিক প্রতিশোধ গ্রহণের একটা হাতিয়ার হিসেবে এই জিনিসটা আসবে, এবং বিচারকদের ব্যাপারে যেটা বলছি সেইটাই হবে। বিচারকদের প্রত্যেকের বিচার হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংসদীয় অর্ডিন্যান্স নিয়ে ফাঁস হওয়া এই তথ্য একটি কেলেঙ্কারি নয়, এটি একটি আইনি এবং বাংলাদেশের ইতিহাস একটি কালো অধ্যায়, এবং এটি প্রমাণ করে তাড়াহুড়ো করে রাজনীতি এবং প্রতিহিংসার বিচার কেমন করে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কাঠামোকে পঙ্গু করে দিতে পারে। এবং রাষ্ট্রপতি সইবিহীন এই আইন আজ কেবলমাত্র শেখ হাসিনার মামলা নয়, বাংলাদেশের বিচারের প্রক্রিয়া এবং সাংবিধানিক পবিত্রকে প্রশ্নের মুখে ছেড়ে দিচ্ছে। যদিও তারা মানে টোটাল সংবিধানকে কিন্তু এরা ছিঁড়ে বিড়ে খাবলা করে খাচ্ছে, এবং যারা যারা এই সংবিধানকে এভাবে লঙ্ঘন করেছে তাদের পরবর্তীতে এদের বিচার আবার মানুষের সামনে আসবে এবং এদের বিচার হবেই। সুতরাং এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যে এই এখন যারা বিচারক প্রক্রিয়াতে সংযুক্ত আছেন তাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। তাদের ভবিষ্যতে বিচার হবে, এবং সেই বিচার হবে অনেক 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 ভয়ঙ্কর। যদি এই ব্যাপারটা আসলে সত্য হয়, দর্শক, এখন পর্যন্ত আমি বলছি বিষয়টা যেহেতু উনি উত্থাপন করেছে, ওনার বক্তব্যটার কাছে আমার কাছে মনে হয়েছে যে উনি যথেষ্ট যুক্তিসঙ্গতভাবে বলেছেন, এবং ওনার কাছে ভারতীয় গোয়েন্দা সংস্থার যে তথ্য বা রিপোর্ট, সেই রিপোর্টটা আছে, সেটার উদ্ধৃতি দিয়ে বলেছেন। আমিও সেটার উদ্ধৃতি দিয়ে বলছি। আমি কিন্তু আপনাকে কনফার্ম বলছি না যেটা হয়েছে, বাট এটা হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা বা একটা গোয়েন্দা রিপোর্ট রয়েছে, তার উপরে আমি কথাটা আপনাদেরকে বললাম। যাই হোক, এখন দেখার পালা প্রধান বিচারপতি দপ্তর, অন্তর্বর্তী সরকার এবং লিগ্যাল মাইনফিল্ড কিভাবে এটাকে ডিফিউজ করে। তারা কি সাহস করে তাকে সত্যকে স্বীকার করে নেবে, নাকি এই বিতর্ক রাজনৈতিক ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, নাকি রাষ্ট্রপতি এটা টেকনিক্যালি করেন না এবং রাষ্ট্রপতি এটাকে জিয়ে রেখেছেন। এই তথ্য ফাঁস হওয়ার পরে এরপর রাষ্ট্রপতির উপরে আসলে কি প্রভাব পড়বে, রাষ্ট্রপতির উপরে কোন ধরনের চাপ আসবে, রাষ্ট্রপতি কি সত্যি তার অবস্থানে ঠিক থেকে এদের অন্যায়ের বিরুদ্ধে সে একটা স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে গেছেন, বা সে কি তার জায়গা থেকে এই সরকারের সব জায়গাতে সহযোগিতা করছেন না, এরকম বিষয় যদি হয়ে থাকে এবং ওই অর্ডিন্যান্সের সই যদি তার এখনো না হয়ে থাকে, তাহলে এই যে বিচার প্রক্রিয়াটা পুরোটাই যে একটা নাটকীয় এবং পুরোটাই যে একটা প্রহসন, এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট। যাই হোক দর্শক, আমি ব্যাপারটা যেহেতু আমার কাছে সামনে আসলো, আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এবং মনে হয়েছে যে এই বিষয়টা আপনাদেরকে জানানো এবং রাষ্ট্রের কাছে বা দেশের মানুষের কাছে এটাকে রেইজ করা, যদি আসলে এরকম কোনো ঘটনা হয়ে থাকে সেটা নিয়ে প্রকাশ্যে এনে জাতির সাথে উপস্থাপন করা, এবং তাতে যেটা হবে যে রাষ্ট্রপতি আসলে তার স্ট্যান্ডের জায়গায় যে শক্ত অবস্থানে রয়েছেন বা থাকতে পারেন, সেই জিনিসটা সামনে আসবে। এবং অবশ্যই আমি মনে করি এর মাধ্যমে আরেকটা ভবিষ্যতে আরেকটা বিষয় উন্মোচিত হবে, যেটা বিতর্ক আমরা অচিরেই দেখতে পারবো যে এটা নিয়ে আসলে বাংলাদেশে একটা ব্যাপক আলোচনা হবে, এবং আলোচনার পরিপ্রেক্ষিতে সত্যটা হয়তো আমরা জানতে পারবো। তো এটাই ছিল আমার আজকের কথা। ধন্যবাদ দর্শক, আপনার সাথে থাকার জন্য। নিশ্চয়ই এরপরে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, থাকবেন আমাদের সাথে, এবং ভিডিও দেখবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সবার কাছে শেয়ার করে দিবেন।